ফিক্সড ডিপোজিট রেখে খানিক সুদ হয় বটে, কিন্তু তাতে কি চলে? পার্থিব উপন্যাসে লিখেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তবে হ্যাঁ, ফিক্সড ডিপোজিট যদি 17 কোটির হয় তাহলে অবশ্য আলাদা ব্যাপার। অনুব্রত মণ্ডল ও তার আত্মীয়দের প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করল সিবিআই। অন্যদিকে টেট পরীক্ষা না দিয়েই স্কুলে শিক্ষিকার চাকরি করার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে। আগামীকালই তাকে হাইকোর্টে আসার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। আর প্রথমবার মুখ খুলে ঠিক কি বলেছেন বাক কমিটির সদস্য তাও দেখাবো আপনাদের। আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, অনুব্রত ও আত্মীয়দের 17 কোটি টাকার এফডি বাজেয়াপ্ত করলো সিবিআই। গরু পাচারের টাকার সঙ্গে কি যোগ রয়েছে এই কোটি কোটি টাকার সম্পত্তি? এই অনুষ্ঠানে আজ আমাদের দ্বিতীয় প্রশ্ন, পরেশ কন্যা অঙ্কিতার পর এবার হাইকোর্টের স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার চাকরিও। টেট পাশ না করেও চাকরি পাওয়ার অভিযোগে দায়ের হলো মামলা। এবার বিপদ আরও বাড়ল কেষ্টকন্যার। এই অনুষ্ঠানে আজ আমাদের তৃতীয় প্রশ্ন, বেআইনি নিয়োগের জন্য নিজের হাতে সুপারিশপত্র লিখেছিলেন শান্তিপ্রসাদ। আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। কোন প্রভাবশালীদের নির্দেশে দীর্ঘদিন ধরে চলছিল এই বেআইনি নিয়োগ? এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন, আর্থিক লেনদেনেই বেআইনি নিয়োগ। এবিপি আনন্দে প্রথমবার মুখ খুললেন বাক কমিটির সদস্য। বিপুল এই টাকার পাহাড়ের হদিশ পাবে সিবিআই ও ইডি। এই অনুষ্ঠানে আজ আমাদের পঞ্চম প্রশ্ন, তৎকালীন শিক্ষামন্ত্রীর নির্দেশে তৈরি উপদেষ্টা কমিটি মাত্র 3 দিনে 80% নিয়োগ করে। এই অস্বাভাবিক নিয়োগেই যাবতীয় গরমিল লুকিয়ে। তবে এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের দেখাবো অনুব্রত ও তার ঘনিষ্ঠদের প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আজ বাজেয়াপ্ত করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এবার অনুব্রত মণ্ডল, তার মেয়ে ও আত্মীয়দের প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ব্রিচ করল সিবিআই। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে ও ঘনিষ্ঠদের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মিলেছে একাধিক কোম্পানির খোঁজও। এই অবস্থায় বুধবার দুপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসেন গোয়েন্দারা। সূত্রের খবর, এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে অনুব্রত মণ্ডল ও তার আত্মীয়দের 16 কোটি 97 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বা এফডি ফ্রিজ করেছে সিবিআই। যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিচুপট্টি অর্থাৎ অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে কিছুটা দূরত্বে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া বোলপুর ব্রাঞ্চ, এখান থেকেই সিবিআই আধিকারিকেরা এদিন 16 কোটি 97 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর, এই বিপুল টাকা কি গরু পাচারের? কোথা থেকে এলো এই বিপুল টাকা? আর কোনো ব্যাংকে কি টাকা রাখা আছে? সব দিক খতিয়ে দেখেছে সিবিআই। কবে এই ফিক্সড ডিপোজিট গুলো করা হয়েছিল? চেক না নগদ টাকা দিয়েই এফডি গুলো করা হয়েছিল, নাকি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল? ব্যাংকের কাছে এই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে। কি করেছিল কেষ্ট? একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। আর এই প্রেক্ষাপটে এবার অনুব্রত, তার মেয়ে ও আত্মীয়দের প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ব্রিচ করল সিবিআই, যার পর আক্রমণ আরো জোরদার করেছে বিরোধীরা। কেসটা 17 কোটি টাকা নয়, 1700 কোটি টাকা হলে আমি অবাক হবো না। এটা প্রতি মাসে ও রোজগার ছিল 72 কোটি টাকা। ভালো করে খুঁজে দেখুক সিবিআই, ইডি, পেয়ে যাবে। এগুলো যা দেখছে না, বাঙালি তো আমরা হাঁপাচ্ছি দেখে। ওদিকে 50 কোটি, এদিকে 17 কোটি, হাঁপাচ্ছি আমরা। কিন্তু যদি বাংলা কথায় আসেন, হাতির পেটে এলাচের দানার মতো। এ দেখে আমরা ঘাবড়িয়েছি, কারণ আমরা বাঙালি, চাপোজা বাঙালি। এরকম প্রত্যেকটা নেতার ঘরে ঘরে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে এই টাকা আছে তৃণমূলের। অনুব্রত তো হাজার হাজার কোটি টাকা বলছে সবাই, তার একটা ছোট অংশ এই আপাতত 17 কোটি। 17 কোটির ছোট অংশ, লোকে ভাবলে ভিমড়ি খাবে, ছোট অংশ। ফলে সিবিআইতে এখন পরের পর ধরা পড়বে মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্য আর লুঠেরার জন্য ধরা পড়বে, এটা স্বাভাবিক। বিষয়টা যদিও আইটি সংক্রান্ত, তো সুতরাং সেটাও তদন্ত সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ, এবং ইনকাম ট্যাক্সে যে সমস্ত রুলস রয়েছে সেইগুলো ভায়োলেট হয়েছে কিনা সেটা তো প্রমাণ করতে হবে। বীরভূমের আরো কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নজরে রয়েছে সিবিআই এর। সুকান্ত মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একজন ফুল টাইম পলিটিশিয়ান, সর্বক্ষণের রাজনীতিবিদ, কয়েক দশক ধরে শুধুমাত্র তিনি রাজনীতি করেন।
কোনো জমিদার পুত্র নন, শিল্পপতি নন, পৈতৃক একটা মুদির দোকান, তারই সাক্ষাৎকারে দেখছিলাম। এবং মাছের ছোট ব্যবসা ছিল এক সময়। আবার বলছি, কয়েক দশক ধরে শুধুমাত্র রাজনীতিটি করেছেন তৃণমূলের জেলা সভাপতি। তার এবং তার আত্মীয়দের কাছ থেকে ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত হলো 17 কোটি। কালকে কোনো সিবিআই সূত্রের বিষয় নয়, এই চার্জশিট আপনাদের সামনে রেখেছিলাম। সিবিআইয়ের এই চার্জশিট বলছে, যেটা 8 তারিখে কোর্টে জমা পড়েছে, সাইগালের সম্পত্তির একটা আনুমানিক হিসেব। আর সাইগাল যা দেহ রক্ষা করতেন, অর্থাৎ দেহরক্ষী ছিলেন তো, যার দেহ রক্ষার কাজ করতেন প্রতিদিন, তার নাম অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলের প্রশ্ন নিয়ে আমি যাব এই মুহূর্তে ডক্টর নজরুল ইসলামের কাছে। ডক্টর নজরুল ইসলাম, আজকে সিবিআই বলছে এই অ্যাকাউন্টগুলো ফ্রোজেন অ্যান্ড অ্যাটাচড, 17 কোটি। কিন্তু আমি উল্টো দিক থেকে প্রশ্নটা শুরু করব, তাহলে সব কটা দৃষ্টিকোণ আলোচিত হবে। তৃণমূল বলছে না, এ তো ব্যাংকে 17 কোটি, এটা 50 কোটির ক্যাশ নয়, 17 কোটি ব্যাংকে রেখেছেন, ইনকাম ট্যাক্স দিয়েছেন, তাতে কি সমস্যা, কোথা থেকে সমস্যা এলো? এবং ইনকাম ট্যাক্স দিয়েছে তাতেই তো পরিষ্কার এই গরু পাচারের সঙ্গে যুক্ত নয়। এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য? পাল্টা আমি যোগ করি, এই মুহূর্তে সিবিআই বলছে যে গত কয়েকদিন ধরে যখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সম্পত্তির পরিমাণ মাপা হচ্ছে, তখন এই 17 কোটির সোর্স অফ ইনকাম বারবার সিবিআই জানতে চেয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল কোনো উত্তর দিতে পারেননি। আবার বলছি, অনুব্রত মণ্ডল সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি এই 17 কোটি সিবিআইয়ের দাবি। এই দুটো অংশ নিয়ে নজরুল ইসলামের কাছে যাব। ধরুন আমি একটা ডাকাতি করলাম, ডাকাতি করে 20 কোটি টাকা নিয়ে আসলাম, 20 কোটি টাকার ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম, তাহলে কি আমার ডাকাতি করাটার অপরাধ মাফ হয়ে গেল? হতে পারে না। তো সেই জন্যে অনুব্রত মণ্ডলকে আমরা যা জানি তাতে তার 17 কোটিটা শুধু ফিক্সড ডিপোজিট, অন্যান্য সম্পত্তি যেগুলো বেরিয়েছে সেগুলোর পরিমাণ আরও বহু কোটি টাকা হবে। তো তার মাগুর মাছ বিক্রি করে এত টাকা হতে পারে না। তবে আপনাকে মনে রাখতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রীর এক আত্মীয় ভোটে দাঁড়াতে যে তথ্য পেশ করেছিলেন, বলেছিলেন যে তিনি সমাজ সেবা করেন এবং তার নামে বহু প্লট, ফ্ল্যাট এবং সম্পত্তি পাওয়া গিয়েছিল বহু কোটি টাকা। তাহলে মুখ্যমন্ত্রীর আত্মীয় যদি এত কোটি টাকা থাকতে পারে, তাহলে মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রশ্রয় পাওয়া স্নেহভাজন অনুব্রত কেন থাকবে না? আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? আমি দেখুন বারবার বলেছি, এবারও বলছি, পার্থ চ্যাটার্জির অপরাধ এবং অনুব্রত মণ্ডলের অপরাধের জন্য দায়ী মমতা ব্যানার্জি। শুধু আগে যে মমতা ব্যানার্জি বলেছেন যে ও ভালো সংগঠক, তা নয়। ওর মাথায় ব্রেনে অক্সিজেন কম যায়, তা নয়। এই এত কোটি কোটি টাকা পাওয়ার পরে অ্যারেস্টের পরও বলছেন যে পার্থ কি করেছে, অনুব্রত মণ্ডল কি করেছে, তাকে গ্রেপ্তার করলো কেন? অর্থাৎ অনুব্রত তিনি কোনো অপরাধ দেখছেন না, কারণ অপরাধের সঙ্গে তিনি নিজে যুক্ত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো যে পার্থ এবং অনুব্রতর অপরাধের তদন্তের সঙ্গে মমতা ব্যানার্জির লিঙ্কটা ভালো করে খুঁজুন। এবং উনি যে আগে থেকেই বলছেন যে আমার বাড়িতে যদি পৌঁছায় তাহলে আপনার রাস্তায় নামবেন, তো তাহলে তার বাড়িতে তদন্তকারীদের পৌঁছতেই হবে। সুমন, আমি ডক্টর শান্তনু সেনের কাছে যাব, রাজ্যসভার সদস্য। ডক্টর সেন, এটা যদি এই প্রসঙ্গ ধরুন আপনার ক্ষেত্রে আসতো, তাহলে এই প্রশ্নটা আমি করতেই পারতাম না। তার কারণ আপনি একজন পেশাদার চিকিৎসক, কিন্তু একজন সর্বক্ষণের রাজনীতিবিদ, হোল টাইমার, এবং তার ব্যাংক অ্যাকাউন্টে 17 থেকে 20 কোটি টাকা ইত্যাদি ইত্যাদি। বিখ্যাত শিল্পপতি নন, শিল্প পরিচালক নন, সফল পেশাদার, আপনার মতো সফল পেশাদার নন। কিন্তু আমি বলছি যে কোনো বহুজাতিক কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন এরকম বিষয় নয়, তিনি মানুষের সেবা করেছেন। এবং আবার বলছি সর্বক্ষণের রাজনীতিবিদ, তার অ্যাকাউন্টে এত টাকা। আমি বলছি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্ষেত্রে এই প্রশ্ন তোলা যায় না,
কিংবা আপনাদের দলে আপনি বা বুয়া চক্রবর্তী পেশাদার ব্যবসায়ী, এই প্রশ্ন করতেই পারতাম না। আপনার ক্ষেত্রে কঠিনতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেয়ে আপনি ডাক্তারিতে চান্স পেয়েছেন, বিপুল সিলেবাস পার করে ডাক্তার হয়েছেন এবং ফুল টাইম পলিটিক্সে অনেক পরে এসছেন। কিন্তু অনুব্রত মণ্ডল, যারা ইন্টারভিউ আমি দেখছিলাম, তিনি নিজে বলছেন তার একটা পৈতৃক মুদির দোকানের ব্যবসা ছিল এবং মাছের ব্যবসা ইত্যাদি ইত্যাদি। এর বাইরে সেটা পুরনো, আগে, এখন নয়। আমি বলছি 17 লক্ষ টাকা জেলা সভাপতির অ্যাকাউন্ট থেকে 17 কোটি টাকা, এটা খুব স্বাভাবিক। প্রথমে আমি সুমনবাবু বলি, আমি আমার ব্যাপারটা যখন বললেন, আমি ফুল টাইম পলিটিশিয়ান হলেও এখন আমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করি এবং আমার ওয়াইফ ডাক্তার, সেও প্র্যাকটিস করে, এটা আমার বিষয়। আমার আসলে আমাদের অতৃপ্ত আত্মার অধিকারী শ্রদ্ধেয় নজরুল ইসলাম মহোদয়ের কথা শুনলাম। প্রথমেই আমি বলি, উনি মুখ্যমন্ত্রীর একজন আত্মীয়ার কথা বললেন। আমার মনে হয় আমি মুখ্যমন্ত্রীর একজন অনুরাগী হিসেবে এখানে আমার একটু বলা উচিত। তিনি সমাজসেবিকা বলে তার আর কোনো সোর্স অফ ইনকাম থাকতে পারে না ন্যায়সঙ্গতভাবে, বা তার স্বামীর কোনো সম্পত্তির তিনি অধিকারিণী হতে পারেন না। এখানে তো কোথাও সংবিধান বা আইনে বোধহয় সেটা কোথাও বলা নেই। আমি কয়েকটা কথা বলি। কিছুদিন আগে একজন আইএএস অফিসারের কাছ থেকে কত কোটি টাকা পাওয়া গিয়েছিল? কিছুদিন আগে 2019-এ লোকসভা নির্বাচনের সময় দিলীপ বাবুর পিএর কাছ থেকে কত কোটি টাকা পাওয়া গিয়েছিল? ভারতী ঘোষ, যিনি মেদিনীপুরে বিজেপির প্রার্থী ছিলেন, তার স্বামীর কাছ থেকে কত কোটি টাকা পাওয়া গিয়েছিল? আর একটা ছোট্ট কথা বলি, যেটা হয়তো আপনাদের অনেকে জানা নেই। ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে যোগ্য সম্মান দিয়ে বলছি, তার পেশা কি? আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই। 2012 সালে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং তার স্ত্রী সোনাল সাহা, তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 11,79,00,000 টাকা। আর 2019 সালে সেটা হয়ে গেল 39,81,00,000 টাকা। অমিতবাবুর সম্পত্তি বাড়ল 7 বছরে 3 গুণ, তার স্ত্রীর সম্পত্তি বাড়ল 5 বছরে 16 গুণ, আর তার ছেলের সম্পত্তি বাড়ল 16,000 গুণ। কিন্তু তিনি সিবিআই, যেহেতু বিজেপির প্রতিনিধি আছে, তিনি তার সময় বলবেন, আপনাকে আমি বাড়তি সময় দেবো। কিন্তু আমি বলছি, এই বাদ দিয়ে আপনি যে উদাহরণগুলো দিলেন, সেগুলো তো বেশিরভাগ অ্যাক্ট অফ ক্রাইম। আপনি সেইটা বলে নিশ্চয়ই অনুব্রত অ্যাক্ট অফ ক্রাইম করেছে, এটা অন্তত আপনার দল এই মুহূর্তে বলছে না। সাপেক্ষ বিষয়। আমি যেটা আপনাদের বাড়িতেও বলেছি, আমি মনে করি যদি কেউ ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে টাকা রেখে থাকে, তার এগেনস্টে এখন একটা প্যান কার্ডের প্যান নাম্বার মারলে সবার সবটা জানা যায়। এখন সিস্টেমটা অনেক বড় হয়ে গেছে, এখন কেউ কিছু লুকিয়ে রাখতে পারে না। কিন্তু আমি আলোচনার পরবর্তী পর্যায়ে আসবো যে আপনার যুক্তিতে একটা মেজর ফাঁক আছে, সেটা হচ্ছে আপনি ইডি এবং আইটির কাজ দুটোকে আপনারা সমান করে দেখছেন, এবং আজ থেকে নয়, শান্তনুবাবু বিগত কয়েকদিন ধরে দেখছেন। আইটির কাজ হচ্ছে আপনি যে টাকা দিয়েছেন, যা টাকা রেখেছেন, যা টাকা দেখাচ্ছেন, আপনার প্যানের এগেনস্টে যে টাকা ব্যাংকে রয়েছে তার কর দিয়েছেন কিনা। আর ইডি হচ্ছে সোর্স অফ ইনকাম। না, কিন্তু আইটি ইনকাম ট্যাক্স রিটার্ন যখন আপনি জমা দেন, আপনার সোর্স অফ ইনকাম তাতে দিতে হয় তো? না, দিতে হয়, কিন্তু আমি বলছি আইটি বিশেষ করে দেখে যে আপনি এক্স অ্যামাউন্ট রেখেছেন, তার আপনার আয় অনুযায়ী তাতে কর দিয়েছেন কিনা। আর ইডির কাজটা সম্পূর্ণ আলাদা, যে কোথা থেকে সেই টাকাটা এলো তার সে করে ঢোকা। আমি আমার সীমিত বুদ্ধিতে বলছি যে আমার সোর্স অফ ইনকামটাও কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাতে হয়। তাহলে এবার তো তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা আমরা দেখে নেবো ইনকাম ট্যাক্সে। কিন্তু আমি বলছি সেই জন্যই এক করে দুটো কাজ দেখা যায় না, 1 নম্বর। 2 হচ্ছে যে আপনি রাজনৈতিক যে উদাহরণটা দিলেন, সেই রাজনৈতিক উদাহরণ নিয়ে তার বিরুদ্ধে আপনারা কতটা সরব হয়েছেন। আজকেও এতদিন পরেও আপনি স্টুডিওতে এসে সেই ডেটা দিচ্ছেন, যার ফলে অনুব্রত মণ্ডলের অসঙ্গতি নিয়ে আপনারা তদন্ত চাইছেন না চাইছেন না। আমাদের নেত্রী এবং আমাদের স্ট্যান্ড তো অত্যন্ত পরিষ্কার, তদন্তর মতো চলুক। কারোর কোনো কাজ বা কারোর কোনো কথা যদি জনস্বার্থকে আঘাত করে, সেখানে দল তার পাশে থাকবে না। কিন্তু এতটাই কি স্বাভাবিক? শান্তনুবাবু, আপনি ঠিক শুনেছেন তো, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সর্বক্ষণের রাজনীতিবিদ, ফিক্সড ডিপোজিট, যার আগে কোনো বিরাট ব্যবসা ছিল না, শিল্পপতির সন্তান নন, 17 লক্ষ নয়, কিন্তু আমিও বলতে গিয়ে একবার 17 লক্ষ বলে ফেললাম, 17 কোটি। আমি বলছি, আপনি খুব স্বাভাবিক আমায় বলছেন, কিন্তু একজন সাধারণ তৃণমূল কর্মীকে বোঝাতে পারবেন তো যে এই রাজ্যে সর্বক্ষণের রাজনীতিবিদদের ব্যাংক অ্যাকাউন্টে 17 কোটি থাকে? 10 সেকেন্ড টাইম নেবো, আমি তদন্ত নিয়ে কিছু বলবো না। আমিও জানতে চাইবো, সত্য উদ্ঘাটিত হোক, এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। কিন্তু কোথাও একটা কি আপনার মনে হচ্ছে না, গতকাল মাননীয় মহামান্য বিচারপতির একটা কথা
যে হঠাৎ করে তিনি বলে দিলেন যে ওনাকে বোধহয় টাকা দেয়নি তাই চাকরি পায়নি থেকে শুরু করে সমস্ত কিছুতে কোথাও একটা কি মনে হচ্ছে না উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের সামাজিক সম্মানহানির একটা প্রচেষ্টা হচ্ছে? আমি তদন্ত নিয়ে কিছু বলছি না, বেশ, তদন্ত হোক। আপনি যেহেতু বিচার ব্যবস্থার দিকে বলছেন, আমি পরিষ্কার বলি যে রাজনীতিবিদদের থেকে মাননীয় বিচারপতিদের ওপর শ্রদ্ধা এবং ভরসা আমাদের এবং আমার ধারণা সাধারণ মানুষের অনেক বেশি আছে, কিন্তু ইস্যুটা তা নয়। আপনি যে বিচারপতির কথা বললেন সেই বিচারপতি একজন মন্ত্রীকন্যার বেতন ফেরত দিয়েছেন এবং আদালতে বাক কমিটির রিপোর্টের পর সাব্যস্ত হয়ে গেছে, এমনকি এসএসসির চেয়ারম্যান তিনি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলেছেন যে অনেক কম নম্বর সত্ত্বেও মন্ত্রীকন্যাকে চাকরি দেওয়া হয়েছিল। এরপরে আর এটা নিয়ে আর্গুমেন্ট চলে শান্তনুবাবু? বিচার ব্যবস্থার প্রতি আমি 100% আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। সেই কারণেই গণতন্ত্রের একটা অন্যতম পিলার জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারির হায়ারার্কিতে যারা আছেন আমরা সব সময় আশা করি তাদের কাছ থেকে একটা যুক্তিসঙ্গত, একটা রেশনাল, একটা সংবেদনশীল কিছু কথা আমরা শুনবো, কারণ তাদের কথাটাকে আমরা শিরোধার্য করে চলি। সেইখানে যদি কোনোভাবে মনে হয় যে কোনো তথ্য প্রমাণ সামনে আসার আগেই হঠাৎ করে সামাজিক সম্মানহানি ঘটিয়ে কারোর নামে বলে দেওয়া হলো যে বোধহয় টাকা পাইনি তাই বোধহয় চাকরিটা দেওয়া হয়নি, আমার মনে হয় কোথাও একটা, আমি আবার তার প্রতি যোগ্য সম্মান, বিচার ব্যবস্থার প্রতি সম্মান দিয়ে বলছি, আমি আপনার সঙ্গে একমত যে আমি বলছি ভাগ্যিস মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, সেই জন্য রাজ্যবাসী জানতে পারলেন যে এত বড় একটা দুর্নীতি হয়েছে। এটা গত 11 বছরে সিআইডি আর ডিডির তো প্রমাণ করে নাই বা তদন্ত করে দেখায়নি যে এই দুর্নীতি হয়েছে, এবং আলটিমেটলি বিচার ব্যবস্থার দিকে এই জন্যই মানুষ তাকিয়ে থাকে যে এই দুর্নীতি হয়েছে, এটা বিচার ব্যবস্থার তদন্তেই কিন্তু বাক কমিটিতে প্রথম উঠে এলো। আমি বিতর্কে যাব না, আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব। আমি বলছি শান্তনুবাবু এখানে স্টুডিওতে এবং ফোনে বললেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গোটা পরিবারের রোজগারের খতিয়ান, এবং প্রায় দেখো আমি বাড়ছি মামির মতো প্রায় লাফিয়ে লাফিয়ে হাজার হাজার গুণ বেড়ে গেছে, তার উত্তর আপনি দেবেন। অবশ্য সেটা দিয়ে অনুব্রত মণ্ডলের 17 কোটি কিভাবে জাস্টিফাইড হলো বুঝতে পারলাম না, কিন্তু উত্তর দেওয়ার পালা বিমলবাবু। না, আসলে তৃণমূলের সবাই যখন জড়িয়ে যাচ্ছে নানা রকম মামলায় এবং চুরি থেকে সমস্ত রকম অনৈতিক কাজে, যখন গোটা সমাজ ওই চিৎকার করে বলে চোর চোর চোর, তখন ওদের বিভ্রান্তি নজরে আসছে, বিভ্রান্ত হয়ে পড়ছে এবং অসহায়তা একদম ফুটে উঠছে এদের প্রত্যেকের। বিশেষত এমন মানুষদের যাদেরকে আমি ব্যক্তিগতভাবে একটু ভালোই বাসি বা শ্রদ্ধা করি, তারাও অসহায় হয়ে পড়ছে এগুলোকে সমর্থন করতে গিয়ে। সম্মানহানির চেষ্টা ডক্টর শান্তনু সেন বলছেন, তৃণমূলের নেতাদের আদৌ আর কি করলে সম্মানহানি হতে পারে? এদের একের পর এক নেতা চুরির দায়ে, অসততার দায়ে ধরা পড়ছে, তারপর বলছে সম্মানহানির চেষ্টা হচ্ছে। যদি বিন্দুমাত্র সম্মানবোধ থাকতো আপনারা ঘরের কোণে লুকিয়ে থাকতেন, আপনাদের সম্মানবোধ নেই বলে এখনো পাবলিক ডোমেইনে আসছেন এবং আপনারা কথা বলছেন। সম্মান নিয়ে দয়া করে কথা বলবেন না। আরেকটা কথা বললেন, দল অন্যায়ের পাশে দাঁড়াবে না। দল অন্যায়ের পাশে দাঁড়াবে না। অনুব্রত মণ্ডল যখন বোমা মারতে বলেছিল তখন থেকে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে পড়েছেন, এবং এখনো কেষ্ট কি করেছে একটাই উত্তর। কেষ্ট প্রথমে বোঝা যাচ্ছে 17.5 কোটি টাকা না 17 কোটি 90 লক্ষ টাকা করেছে। তারপরেও শুনলাম বোলপুরে বিশাল খামার বাড়ি বানিয়েছে, কোথায় চালকল বানিয়েছে, কোথায় ময়দাকল বানিয়েছে, এবং সেছাড়াও ওখানে কয়লা, গরু সব কিছু করে ফেলেছে। তাই কেষ্টর পাশে দল আছে, থাকবে, যার জন্যই কাজের সময় কাজই, কাজ ফুরালে পার্থ চ্যাটার্জি, কিন্তু কাজের সময় কাজই, কাজ ফুরালে অনুব্রত মণ্ডলরা পাজি হয় না, অনুব্রত মণ্ডলের পাশে দল কিন্তু থাকে। আর লাস্ট একটা বলি যে এখানে কাকোফনি না করে, এখানে যেরকম হাইকোর্টে আপনাদের বহু নেতা ইতিমধ্যে ঝুলে গেছে, তাদের বিরুদ্ধে ইডি তদন্ত হয়ে গেছে, আপনারা দয়া করে কোর্টে যান। কোর্ট, আপনারা তো অনেক হাই পজিশনে রয়েছেন, এদের বিরুদ্ধে, হ্যাঁ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাহস থাকলে কোর্টে যান। কোর্টে গিয়ে বলুন যে ওদের সম্পত্তি কি করে বাড়লো। আপনি তো একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি না হলেও আপনি তো রাজ্যসভার সদস্য, আপনি জানতে চান। যা দেখুন না কোর্ট আপনাকে কি উত্তর দেয়। এই টেলিভিশন না কাঁপিয়ে ওখানে যান, সবচেয়ে ভালো হয়। লোকে হাসবে এসব দেখলে। না না, লোকে হাসছে, লোকে দেখছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের 76তম দিবস উদযাপনে তিনি দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, রাজনৈতিক ভাষণ দিয়ে তিনি নারী সম্মানের কথা বলছেন, আর সেই দিনই গুজরাটের ধর্ষকদের ছেড়ে দিয়ে তাদেরকে মালা পরিয়ে, ফুল দিয়ে, মিষ্টি খাইয়ে তাদেরকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে। সুতরাং সম্মানের কথা বলবেন না। স্বাধীনতার পর থেকে এই প্রথম একটা সময় এসছে যখন দেশের প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে যা বলেছেন আপনাদের আতঙ্কের কারণ ঘটেছে।
মাননীয় প্রধানমন্ত্রী পরিবারতন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে গেছে। পরিবারতন্ত্র নিয়ে বলতে গেলে এই দুর্নীতি এবং পরিবারতন্ত্রকে বিজেপি শেষ করবে এবং তার জন্য আমরা যাব। আমি সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে যাব। সব্যসাচী, আমি বলছি অনেকে এই প্রশ্ন তুলছেন যে এত কথা কেন, আমি তো আইটি রিটার্ন ফাইল করেছি, তাহলে কেন ইডি আমার সম্পত্তির তদন্ত করবে? আমি সিবিআই এর কালকেও দেখিয়েছি, একাধিক গত 1.5 বছরে একাধিক চার্জশিট স্টাডি করছিলাম, তাতে বিভিন্ন কেসে দেখা যাচ্ছে যে একেবারে সরকারি ব্যাংকে এসবিআই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তারপর হয়তো আরটিজিএস করে ঢুকেছে, কিন্তু তারপরও সেই টাকাটা সিবিআই মনে করছে না যে পবিত্র টাকা, তার কারণ সোর্স অফ ইনকামে গোলমাল আছে। হয়তো কোনো একটা বেআইনি ব্যবসার টাকা ঢুকেছে, সাইফোনিং করে ঢুকেছে, আবার বলছি অ্যাকাউন্টে ঢুকেছে এবং তার ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে, কিন্তু তার সোর্স অফ ইনকামের সমস্যা, সেই জন্য ইডি এবং সিবিআই সেই পার্টটা তদন্ত করছে, যেটা আইটি রিটার্ন দেয়া মাত্র পবিত্র হয়ে যায় না। তুমি কি মানবে এই যুক্তি? আমরা তো বাঙালি, আমার আজকে খুব মনে পড়ছে আচার্য জগদীশচন্দ্র বসুর সেই বিখ্যাত লেখা, তার কথা ভাগীরথীর উৎস সন্ধানে, যে নদী তুমি কোথা থেকে আসিতেছ, নদী তখন বলবে মহাদেবের জটা হইতে। এই উৎসটা খুব গুরুত্বপূর্ণ, কোথা থেকে আসছে। টাকার যে ট্রেলটা, এটা উৎস থেকে মোহনা পর্যন্ত দেখাটাই হচ্ছে সম্পূর্ণ ইনভেস্টিগেশনের পার্ট। এর দুটো দিক আছে, একটা মানে আরটিজিএস করে টাকা ঢুকেছে এটাই যথেষ্ট নয়, একদম না। আরটিজিএস করে ঢুকতে পারে, ক্যাশে ঢুকতে পারে, যে কোনো পদ্ধতিতে ঢুকতে পারে, সেটা হচ্ছে উৎসের যে আইন, সেটার জন্য এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট হয়েছে কিনা সেটা দেখা। অন্যদিকে দেখবেন এই যে মোহনাতে যখন জিনিসটা পৌঁছাচ্ছে, যেখান থেকে ট্যাক্স, যে ট্যাক্সের জায়গাটা আপনারা লায়াবিলিটি, একজন নাগরিকের যে লায়াবিলিটি আছে দেশের প্রতি, সেই ট্যাক্স দিয়ে দিচ্ছেন, সেটা হয়তো ওই যে ডিক্লেয়ার্ড অ্যাসেট, ঘোষিত যে টাকাটা, ইনকামটা, সেটাকে হয়তো পরিষ্কার করছে ট্যাক্স লায়াবিলিটি থেকে। কিন্তু উৎসটা যদি পরিষ্কার না হয়, তাহলে যে মোহনাতে যেটা পৌঁছলো সেটাও কিন্তু দূষিত একটা বিষয় থাকে। মানে এই যে সিবিআই আর্গুমেন্টটা, যে অনুব্রত মণ্ডলকে গত 3 দিন ধরে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এফডি ইত্যাদি সম্পত্তির সোর্স অফ ইনকাম জানতে চাওয়া হয়েছে, তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন। এবং এই জায়গাটায় মনে রাখতে হবে, এই সমস্ত ইনকাম রিলেটেড আইনের যে জুরিসপ্রুডেন্স, সেই জুরিসপ্রুডেন্সটা কিন্তু ক্রিমিনাল আইন, যেটা আমরা জানি, যেখানে ওনাস অর্থাৎ দায়ভারটা বর্তায় গিয়ে যে যারা অভিযোগকারী বা রাষ্ট্রের উপর, এখানে যার বিরুদ্ধে অভিযোগটা করা হচ্ছে তার উপরে, তাকে পরিষ্কার করতে হবে আমার এই ইনকামটা স্বচ্ছ উপায়ে আমি আয় করেছি। যে কারণে এটা খুব মানে ডিফারেন্ট পজিশন, জুরিসপ্রুডেন্সিয়াল পজিশন। এই জায়গাটাতে আমি যেটা বলবো, এইখানে অনুব্রত মণ্ডল বা যার কথা একটু আগে মুখ্যমন্ত্রীর রিলেটিভের কথা বললেন, সম্ভবত কাজরি বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আমি তার এফিডেভিটটা দেখেছিলাম, যেখানে বলছেন সমাজকর্মী। আচ্ছা, একজন সমাজকর্মী যখন বলছেন আমি সমাজকর্মী, অনেক রকম হতে পারে। ইভেন হোল টাইমারও যদি হন, কোনো রাজনৈতিক দলের হোল টাইমার, রাজনৈতিক দল তাকে কিছু পে করছেন, সেটাই তার উৎস, সেটাই তার ইনকামের সোর্স। সুতরাং তার একটা স্ল্যাব আছে, তার উপর দাঁড়িয়ে ইনকামটা ক্যালকুলেট করা যাবে, তার উপর দাঁড়িয়ে তার অ্যাসেটটা ক্যালকুলেট করা যাবে, তার উপর দাঁড়িয়ে সে কতটা পে করতে পারে সেটা ক্যালকুলেট করা যাবে। ঠিক তেমনি ভাবে যদি কেউ বলেন আমার সোর্স হচ্ছে সমাজসেবা, অথবা বললেন ধরুন বাড়ি ভাড়া, অনেকে দেখেন বাড়ি ভাড়া, স্যালারি, বাড়ি ভাড়া, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাফিডেভিট, ওখানে আছে বাড়ি ভাড়া থেকে, ওখানে আছে হচ্ছে আপনার উনি স্যালারিড, এবং আরো কয়েকটা সোর্স দেয়া আছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোন বাড়ি যখন দেয়া আছে, কি কি বাড়ি আছে তোমার, ডক্টর শান্তনু সেন নেই, তাহলে সোর্সটা তো এখানে তো উনি কি বেসিসে বলছেন তার দায়িত্ব তো আমি নেব না। উনি যেটা বলছেন সেটা ওনাকেই দায়িত্ব নিতে হবে। আমি নিচ্ছি। আমি আবার আপনাকে একটা কথা বলছি, এইভাবে অসঙ্গতিপূর্ণ কথা বলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমা লেপনের চেষ্টা না করে আপনি সত্যটাকে সামনে আনুন, ইডিকে বলুন তদন্তটা সম্পূর্ণ করতে। আমি আজকে বিজেপি নেতাদের সম্পত্তি যদি বলতে থাকি তর্কের খাতিরে, দিলীপ বাবুর সম্পত্তি কত গুণ বেড়েছে আমার কাছে ডেটা আছে, লোকেশ চ্যাটার্জির সম্পত্তি কত গুণ বেড়েছে আমার কাছে ডেটা আছে, দল বদল করা সরাসরি মামলা করা উচিত এই ডেটা নিয়ে, ডেটা রয়েছে, সরাসরি আদালতে যাচ্ছেন না কেন? আপনারা বললেন আদালতের উপর আপনাদের ভরসা আছে। লজিক্যাল কথা বলি, শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতিগতভাবে পেরে উঠছি না বলে
কর্পোরেশন মামলা করছেন না কেন? সোশ্যালি মেলাইন করে লাভ হবে না, না। সুমন, social বাংলার মেলাইন নয়, মানুষ এটা বুঝছে। বিমল এর শঙ্কর আগে নন্দী। বলেছি আপনি যে কেন এনারা মামলা করছেন না। আরে নারায়ণ আমাদের রানাকে সকলের নিয়ে- বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আপনি নারায়ণ মামলা করুন না, রানাকে নিয়ে আপনাদের সবার against বিরুদ্ধে case মামলা ছিল। করুন, কোনো আপনারা আপত্তি নেই, আমি তো বলেছিলেন ইনভাইট money করছি। laundering case আসলে চলছে আর নারায়ণ কথা বলি, রানাকে। অনুব্রতর সেই নারায়ণ অনুব্রতর রানাকে পাশে যে আপনি পার্টি কি দাঁড়িয়েছে বলছেন? সুমন, তার একটা কারণ আছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুব্রত স্ক্যামটা কি ছিল? কয়লার কাণ্ডের সঙ্গে রমেশ তার নাম কবিরের এসেছে, স্ক্যামটা কি আর ছিল? কয়লা ধরে আপনি সেগুলো এগোতে ভুলে গেলে গেছেন? কিন্তু তৃণমূলের ভিত শেষ হয়ে যাবে। বেশ, আমি যেখানে- কৌস্তব বাগচির কাছে যাব। আমি বলছি কৌস্তব, কোথাও একটা তুমি মানবে, নিশ্চয়ই ভয়ঙ্কর অপোজ করবে, যে তৃণমূলের সঙ্গে কিন্তু এর আগে কয়েক সপ্তাহ আগে অবধি এই শব্দগুলো যেত না। কোথাও একটা মেজর ডিসকন্টেন্ট হচ্ছে। আমি বলছি যে 50 কোটি, 11 কিলো সোনা, 50 লক্ষ, প্রায় 50 লক্ষ ডলার, 17 কোটি এফডি। আমি বলছি অনেক রাজনৈতিক দল তোমরা অনেক অভিযোগ তুলেছো, কিন্তু এই শব্দগুলো যেগুলো উদ্ধার হচ্ছে, কাগজে কলমে উদ্ধার হচ্ছে, সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কয়েক সপ্তাহ আগে অবধি বিরোধীরাও বসাতে পারত না। তার কারণ এর বিশালত্ব, এর কতটা বিপুল, মানবে এটা প্রস্তাব? না, আমি বলছি যে এই যে আজকে যে রাজ্যে আমরা যে জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, এই রোজ টিভি খুললে টাকা উদ্ধার, সম্পত্তি উদ্ধার, সুমনদা বলছি এই আমাদের রাজ্যের সাথে এই জিনিসটা বেমানান। মানে দীর্ঘদিনের ইতিহাসে পশ্চিমবঙ্গের এই নেতা মন্ত্রীদের বাড়িতে, বড় বড় নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, বিপুল এফডি পাওয়া যাচ্ছে, এগুলো জিনিসগুলো খুব বেমানান। এই পশ্চিমবঙ্গেই আমরা একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বাধীন ওয়াংচুক কমিশন দেখেছিলাম, সেখানে শুধুমাত্র একটা সুপারিশের জন্য মন্ত্রীদের বরখাস্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা। আমি বলছি পশ্চিমবঙ্গের যে এই যে সিনারিওটা, এটা আমরা দেখে অভ্যস্ত না। এবারে যেটা আমি বলছি সেটা হচ্ছে, দেখুন অনুব্রত মণ্ডল অত্যন্ত শিব ভক্ত মানুষ একজন, নিজেই বলতেন 108টা করে বেলপাতা চড়াতেন। এবারে বেলপাতা চড়াতেন, শিবের পুজো করতেন, শ্রাবণ মাস, আবার যেই শিবের পুজো করতেন সেই শিবের নন্দী ভিড়িঙ্গিদের নিয়ে কারবার করতেন। শ্রাবণ মাসে শিব ঠাকুরও ছেড়ে দেবে না, দেখুন আরও কত কি বেরিয়ে আসে। এই যে সার্বিকভাবে যে জিনিসগুলো চলছে, আর তৃণমূল যেভাবে এটাকে ডিফেন্ড করতে চাইছে, আমাদের আইনে বিভিন্ন অ্যাক্টে, পিএমএলএ বলুন বা এনডিপিএস বলুন, ধরে নিন কোনো একটা গাঁজার ব্যবসায়ী, সে গাঁজার ব্যবসা করে, সে ধরা পড়েছে, তার কনভিকশন হয়ে গেছে, এই গাঁজাটা বেচে সে তো পয়সা রোজগার করতো, সে পয়সা দিয়ে সে যদি আজকে 50 কোটি টাকা সম্পত্তি করে, তার উপরে যদি সে ট্যাক্স দেয়, সে আয়ের যে উৎসটা সেটা তো লিগালাইজ হয়ে যায় না। যেমন এনডিপিএস অ্যাক্টের একটা স্পেসিফিক প্রভিশন আছে যে লোক যদি কেউ অ্যারেস্ট হয়, তখন তার যে সম্পত্তি চাইলে সেটাকে ফ্রিজ করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত যা মুভেবল প্রপার্টিজ ফ্রিজ করা যায়। তার জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে, সেখানে গিয়ে সাবস্ট্যান্সিয়েট করতে পারলে তখন প্রপার্টিগুলো ডিফ্রিজ করতে হয়। অনুব্রত মণ্ডলের কাছে শান্তনুবাবু বলছে রাজনৈতিক লড়াই না পেরে বিরোধীরা সামাজিক সম্মান নিয়ে, নেতাদের সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে। সোর্স অফ ইনকামটা এত কথা বলার দরকার নেই তো। অনুব্রত মণ্ডলের সোর্স অফ ইনকামটা বলে দিক না, যে এই লোকটা সকাল থেকে দাঁড়িয়ে শুধু বোম মারো আর কবজি কাটো আর চোখ উবলানো খড়ার কথা বলতো, এই লোকটা কখন কি কাজ করতো আর তার আয়ের উৎসটা কি, এই কথাটা বললেই তো মিটে যায়। শান্তনুবাবুকে তো বলছে না কেউ, অনুব্রত মণ্ডলকেই তো লোকে বলছে যে প্রশ্নটা যখন করছে। এখান থেকে আমি পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদনে আসব। দেখুন, সত্যি কথা বলতে গতকাল পর্যন্ত আমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করেছে যে আমরা প্রত্যেকে, আজকে দেবাংশু নেই, প্রত্যেকে বোধহয় অভিভাবক, প্রত্যেকে বাবা, তো নেতা অভিযুক্ত হয়েছেন, ঠিক আছে, কিন্তু তার পরিবার, বিশেষ করে তার পুত্রকন্যা, তারা কেন অভিযুক্ত হবেন বা অভিযোগের আঁচ তাদের গায়ে কেন লাগবে? আমি বলছি কলকাতা হাইকোর্টে কিন্তু আজ এই ছবিটা কিছুটা পাল্টে গেল। সরাসরি প্রশ্ন উঠল যে অঙ্কিতা অধিকারীর পর এবার কি সুকন্যা মণ্ডল এই কোর্টের এবং এই তদন্তের স্ক্যানারে চলে এলো রাজনৈতিক প্রভাবশালী নেতার মেয়ে হিসেবে। আমি বলছি আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকে তিনি একটা মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কিছু নির্দেশ দেন। এইখানে আমি আমার প্রতিবেদনটা রাখবো, তারপর ফিরদৌস শামীমের সঙ্গে সরাসরি কথা বলবো। প্রথমে প্রতিবেদন। আরো বেকায়দায় পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল, সেই সঙ্গে তৃণমূলের বিড়ম্বনাও কি আরো বাড়তে চলেছে? গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে অনুব্রত, তার মেয়ে সুকন্যার সম্পত্তিও এখন সিবিআই স্ক্যানারে। আর এবার এই প্রশ্ন উঠে গেল যে সরকারি স্কুলের শিক্ষিকা পদেও কি বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল অনুব্রতর মেয়েকে? এরই সঙ্গে অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠদের প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করল সিবিআই। চাকরিতে নিয়োগ, শুধু এই আশায় মুষলধারে বৃষ্টি, কনকনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে বসে রয়েছেন এসএসসির মেধা তালিকায় নাম থাকা অসহায় এই আন্দোলনকারীরা।
আর তারই মধ্যে এবার উঠল এই বিস্ফোরক অভিযোগ। টেট ফেল করা সত্ত্বেও কি অনুব্রত মণ্ডলের মেয়েকে প্রাথমিক শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল? কয়েক বছর আগে বোলপুরের কালিকাপুরে বাড়ির অদূরে এই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা পদে যোগ দেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। অভিযোগ, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি অনুব্রত মণ্ডলের মেয়ে। তার বাড়িতে রোজ পাঠিয়ে দেওয়া হতো হাজিরার খাতা। তিনি বাড়িতে বসে স্কুলের রেজিস্টারে সই করতেন। এই তো আশ্চর্য আর কি আছে, অনুব্রত মণ্ডলের মেয়ে, কেষ্ট মণ্ডলের মেয়ে, সে স্কুলে যাবে? তাই হয়, যার কথা মুখ্যমন্ত্রী মাইকে বলেন, কি এমন করেছিল কেষ্টা, তার মেয়েকে আপনারা আশা করছেন স্কুলে যাবে? বিষয়টি নিয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন নন্দী নামে এক চাকরি প্রার্থী। মামলাকারীর অভিযোগ, শুধু সুকন্যা মণ্ডলই নন, নিয়োগ দুর্নীতিতে জড়িত অনুব্রতর আরও 5 আত্মীয় ও ঘনিষ্ঠরা। তারা হলেন অনুব্রতর আত্মীয় সুমিত মণ্ডল, ভাইপো সাত্তকী মণ্ডল, ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী, সুজিত বাগদি এবং অনুব্রতর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্ক দত্ত। অভিযোগ, এই 6 জনই টেট পাস করেননি, কিন্তু শিক্ষকের চাকরি পেয়েছেন। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা ওঠে। তারই প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন বৃহস্পতিবার দুপুর 3টের মধ্যে অনুব্রত কন্যা সহ এই 6 জনকে টেট পাসের সার্টিফিকেট ও চাকরির নিয়োগপত্র নিয়ে আদালতে হাজির হতে হবে। হাজিরা এড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের মেয়ে এবং ওনার ভাই, আরও ওনার অনেক রিলেটিভ চাকরি পেয়েছে যারা টেটে ফেল করেছে। চাকরি যে কেউ পেতে পারে, চাকরি পাওয়াটা অন্যায় না, অন্যায় হলো যে বেআইনিভাবে চাকরি পাওয়া। টেটে অভিযোগ করা হয়েছে যে টেটে ফেল করে চাকরি পেয়েছে, দুর্নীতিটা এইখানে। আমাদের অভিযোগ হলো যে এনারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, টেটে ফেল করে চাকরি পেয়েছে এবং চাকরি পাওয়ার পরে কোনোদিন স্কুলেও যায় না, অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাড়িতে আসে, এটাই আমাদের অভিযোগ। শুধু তাই নয়, আদালতের নির্দেশের ব্যাপারে বিশদে জানানো হয়েছে বীরভূমের পুলিশ সুপারকে। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন বীরভূমের এসপিকে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে যে তারা যেন আগামীকাল দুপুর 3টের সময় আদালতে সশরীরে হাজির থাকেন। অনুব্রতর মেয়ের নামে একটা অভিযোগ আসছে, প্রাথমিকে নাকি তিনিও নিয়োগ হয়েছে, ভুয়োভাবে নিয়োগ করা হয়েছে। আমি বলছি, আদালতে একটি মামলা হয়েছে যে অনুব্রত মণ্ডলের মেয়ে টেট পাস না করে চাকরি করছিলেন, ওনার বাড়িতে রেজিস্টার খাতা পৌঁছে যেত, এই মর্মে মামলা হয়েছে। প্রাথমিক স্কুলে পৌঁছননি, বাড়িতে কবে পেয়েছিলেন উনি? আগে, অনেক আগে। আমি বলতে পারবো না, আমি জয় না নিয়ে বলতে পারবো না। যে স্কুলে তার নাম আছে মাইনে পান বটে, কিন্তু স্কুলেও যান না। যত সমস্ত দুর্নীতির কেন্দ্র তো তৃণমূলের নেতারা, সমর্থকরা না, তৃণমূলের নেতারা চোর, দুর্নীতিগ্রস্ত। এটা পশ্চিমবাংলার মানুষ টের পাচ্ছেন। তার চাকরিটা খালি হওয়া উচিত, অবশ্যই নিশ্চয়ই তা করবে। সরকার ধামাচাপা দেবার চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু মানুষের বিচারে এরা অপরাধী এবং অপদার্থ হিসেবেই চিহ্নিত। বুধবার সন্ধ্যায় বোলপুরের বাড়ি থেকে বের হন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ফিরেও আসেন। বৃহস্পতিবার তার আদালতে হাজির হওয়ার কথা। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, মারাত্মক অভিযোগ, 1, অনুব্রত কন্যা টেট না পাশ করে চাকরি পেয়েছেন, এবং 2 হচ্ছে চাকরি পেলেন তারপরে স্কুলে যাননি, বরঞ্চ স্কুলে রেজিস্টার চলে যেত বাড়িতে, সেই খাতা চলে যেত বাড়িতে। আমি বলছি যে পরেশ অধিকারীর মেয়ের কথা আরও একবার মনে পড়ে গেল। আজকে কোর্টে আপনি কি বললেন এবং তার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কি বললেন? ফিরদৌস, দেখুন, প্রথমেই বলি, এই যে সৌমেন নন্দীর ম্যাটারে অলরেডি সিবিআই এর নির্দেশ আছে এবং কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে। 10টি মামলায় সর্বমোট সিবিআই নির্দেশ আছে এবং যেহেতু কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা অত্যন্ত আশাবাদী। কিছুক্ষণ আগে আমি একটা মন্তব্য করব, কিছুক্ষণ আগে শান্তনুদা বলার সময় বলছিলেন যে আদালত এই মন্তব্য করছে। যেহেতু এই সমস্ত মামলাগুলো কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে, আদালতের কাছে টাইম টু টাইম রিপোর্ট আসছে, ফলে আদালত বাধ্য হচ্ছে এই ধরনের মন্তব্য করতে। আপনারা অলরেডি জেনে গেছেন যে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সেই ইন্টারভিউয়ে পার্টিসিপেট না করে সে নিয়োগ পেয়ে গেল। এরপরে আদালত কি মন্তব্য আশা করেন শান্তনুবাবুরা? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, আমি সরাসরি বলছি মিথ্যা কথা বলেন, কারণ তিনি বলেন যে আদালতের জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না। অপরদিকে এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আদালতে এফিডেভিট করে বলেন যে না, এরকম কোনো নির্দেশ নেই, আদালতের স্থগিতাদেশের নির্দেশ নেই। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মিথ্যা কথা বলেন, শান্তনুবাবু আক্রমণ করবেন আদালতকে, এটাই স্বাভাবিক। এবার আসি সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ের নিয়োগ নিয়ে। তিনি টেট ফেল করেছেন, তিনি স্কুলে যান না। একদিকে যেমন যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হচ্ছে, অপরদিকে রাজ্যের ভাবুন এই সাধারণ ছাত্রছাত্রীদের কথা, তারা একজন যোগ্য শিক্ষক শিক্ষিকার কাছ থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। আর তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার আমার ট্যাক্সের টাকা এই এদের চাকরির
করছে না, অথচ তাদের বেতন দিতে ব্যয় হচ্ছে। দুর্ভাগ্য এখানেই। আমরা অত্যন্ত আশাবাদী, যেহেতু আদালতে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, নাহলে এই যদি কোর্ট মনিটর তদন্ত না হতো, আদালত যদি তদন্ত না করতো, কোনোদিন এই অঙ্কিতা অধিকারীর তথ্যগুলো কোনোদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হতো? স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে নির্দিষ্টভাবে প্রভিশন আছে যে যদি কোনো ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে বা কোনো নিয়োগ যেটা আইনসঙ্গত নয়, তাহলে কিন্তু রাজ্য সরকার চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারে। একটা উদাহরণ দেখাতে পারবেন যে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে? দেখাতে পারবেন না। তাহলে রাজ্য সরকার একদিকে ব্যবস্থা গ্রহণ করছেন না, অপরদিকে যখন আদালত মামলাকারীরা যাচ্ছে তখন আদালতের দিকে আঙ্গুল তুলছেন। দুর্ভাগ্য, আজকে ফেঁসে গেছেন, আজকে আদালতের দিকে আঙ্গুল তুলছেন। আমি মাননীয় নরেন্দ্র মোদী মহোদয়কে স্বীকৃতি দিয়ে বলবো, তার মত অনুযায়ী একজন আইনজ্ঞ দেশে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে একটা আনপার্লামেন্টারি কথা বললেন অন ক্যামেরা, তিনি মিথ্যাবাদী বললেন মুখ্যমন্ত্রী। একদম আপনার টাইমে আপনার টাইমে আপনি বলবেন স্যার, আপনার টাইমে দিস ইজ নট ডান। এরকম করলে আমি আপনাদের বলতে দেবো। আমি আপনাকে একটা কথা বলতে দেবেন, একটা ছোট্ট উদাহরণ বলতে দেবেন। সারদার সুদীপ্ত সেনকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্গিল থেকে ধরে এনেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সারদা যাদের বঞ্চিত করেছে তাদেরকে টাকা ফেরত দেবো, 500 কোটি টাকার ফান্ড তৈরি করে। আমি কারোর সম্বন্ধে কারোর টাইমে ইন্টারফেয়ার করিনি, এইটুকু শালীনতা যেন থাকে। পার্লামেন্টে বলতে দেবে না, আপনার ক্যামেরার সামনে বলতে দেবে না, এটা চলতে পারে না। বলুন আপনি সারদার কথা। 500 কোটি টাকার ফান্ড তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিতদের টাকা দেওয়া শুরু করেছিলেন। এই বিরোধীরা কেস করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে ডক্টর সেন, আপনি কি তাহলে আদালতের ওপর গোটা দায়টা চাপিয়ে দিচ্ছেন? আপনি কি বললেন? আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিতদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন, আদালতে কেস করে এরা সেটা, অর্থাৎ মানে এটা সরাসরি আপনি অভিযোগটা আদালতের বিরুদ্ধে বললেন। একদম না, বিরোধীদের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে বললেন তো। পদ্ধতিটা কি? আদালতে মামলা করে কেসটাকে সাবজুডিস করে দিয়েছে। মমতা ব্যানার্জি সত্যিবাদী? একইভাবে ব্যক্তিগত আক্রমণ না প্লিজ, বিমল শঙ্কর নন্দ। না সুমন, এই আঙুলটা তো আদালতের বিরুদ্ধে উঠছে। এই রাজ্যে যা অবস্থা হয়েছে, আমরা কোথাও বিচার পাচ্ছি না, মানুষ আদালতে যাচ্ছে। তাহলে আদালত মানুষের পাশে দাঁড়াচ্ছে না, আদালতের বিরুদ্ধে যা করছেন সেটা হচ্ছে কুৎসা রটাচ্ছেন। আরেকটা কথা বলি, শুধু অনুব্রত মণ্ডলের মেয়ে নয়, কালকে প্রমাণ হবে উনি সত্যি টেট পাস করেছেন কিনা আদালতে। এইরকম 6 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় কথা, তারা স্কুলে যান না, স্কুলের হাজিরা খাতা তাদের পায়ের কাছে আসে, তারা দয়া করে সই করে দেন। ওই স্কুলের যিনি হেডমাস্টার তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। এই অভিযোগ আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন দেখাবো, যেখানে শুধু অনুব্রত মণ্ডলের মেয়ে নয়, আরো 5 জন ঘনিষ্ঠের চাকরি। অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্তকী মণ্ডল, ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী, সুজিত বাগদি এবং অনুব্রত মণ্ডলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্ক দত্ত। আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহরক্ষীর 10 ঘনিষ্ঠ যারা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছিলেন তাদের সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে, এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরের প্রতিবেদন। টেট পাস না করে শিক্ষিকার চাকরি পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা ও তার 5 ঘনিষ্ঠ। মামলাকারীর এই অভিযোগের প্রেক্ষিতে 6 জনকে বৃহস্পতিবার আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধরানো হচ্ছে যে আমি নট কোয়ালিফাইড, তো আমার কাছে যেহেতু টেট কোয়ালিফাইড সার্টিফিকেট আছে এবং আমি বর্তমানে কর্মরত, তো আমি সেই জন্যই এসেছিলাম থানায় যে আমার সার্টিফিকেট আছে। পরীক্ষার মাধ্যমে এবং যেভাবে আর সবাই চাকরি পেয়েছে সেইভাবেই আমিও চাকরি পেয়েছি। কোর্ট যদি ডাকে আমাকে অবশ্যই যেতে হবে। একদিকে যখন অনুব্রত মণ্ডলের মেয়ে আত্মীয় ঘনিষ্ঠদের বেআইনিভাবে শিক্ষক শিক্ষিকার চাকরি পাইয়ে দেবার অভিযোগ উঠল, তখন এই মামলাতেই বুধবার উঠে এলো পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষীর একাধিক আত্মীয়কেও বেআইনিভাবে চাকরি পাইয়ে দেবার অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের 10 ঘনিষ্ঠকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেবার অভিযোগ উঠেছে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ঘনিষ্ঠ 10 জনকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। 1 সেপ্টেম্বর সিবিআই অফিসে যোগাযোগ করতে হবে তাদের। এদের নিয়োগ সংক্রান্ত নথি যাচাই করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে যে 10 জনকে চাকরি দেবার অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছেন তার এক ভাই বংশীলাল মণ্ডল,
যিনি আবার প্রাথমিকের শিক্ষক হওয়ার পাশাপাশি চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। তালিকায় রয়েছেন বিশ্বম্ভরের মেশো বিশ্বদেব মণ্ডল, মাস্তুতো ভাই পূর্ণ মণ্ডল, আরও 2 আত্মীয় সমব্রত মণ্ডল ও তার স্ত্রী গায়ত্রী মণ্ডল। এছাড়াও অমলেশ রায় নামে বিশ্বম্ভর মণ্ডলের এক প্রতিবেশীকেও প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদের অনেকেই অবশ্য ইতিমধ্যে বেআইনি নিয়োগের অভিযোগ খারিজ করে দিয়েছেন। বুধবার এই মামলা প্রসঙ্গে এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ঘনিষ্ঠরা হয়তো সরাসরি আত্মীয় নন, তারা কি করে চাকরি পেলেন এর তদন্ত হওয়া দরকার। এরা এমন এমন লোককে চাকরি দিয়েছে যারা প্রাইমারিতে, আপার প্রাইমারিতে অ্যাপ্লিকেশন পর্যন্ত করেনি, পরীক্ষায় বসা তো দূরের কথা, কৃতকার্য অকৃতকার্য তো দূরের কথা। আদালত কাউকে ডাকলে যেতে হবে, আর এটা তো অভিযোগ তো প্রমাণ সাপেক্ষ, সেটা জন্যে সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকেও একাধিক নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি বলেন, 2014 সালে টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে যে 2টি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল তা হাইকোর্টে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত 20 জুন আদালতে বেশ কিছু নথি পেশ করেছিল পর্ষদ। সেই নথি বৃহস্পতিবারের মধ্যে দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শৌভিক মজুমদার, আবির ইসলাম ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, লক্ষ্য করে দেখুন, এটা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র বা গুজরাট নয়, তামিলনাড়ু নয়, বিরাট শিল্প সমৃদ্ধ কোনো রাজ্য নয়। আচ্ছা, বীরভূম নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, বর্ধমান বা হুগলি নয়। আমি বলছি, যে শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এর আগে কোনো দিন নিউজ চ্যানেল অনেকে সমালোচনা করে বলেন যে খুব রিপিটেটিভ, কিন্তু এর আগে কখনো বলতে হয়নি যে 50 কোটি ক্যাশ, 17 কোটি এফডি, 11 কিলো সোনা, 49 লক্ষ টাকা ডলার। আমি বলছি, একদিকে এই বিপুল সম্পত্তির খতিয়ান এবং তার ছবি প্রকাশ্যে আসছে রাজনৈতিক নেতাদের ধীরে, আর অন্যদিকে এই আগের প্রতিবেদনে যেমন যে দেহরক্ষীর 10 জন ঘনিষ্ঠ। আমি বলছি, এটা বোধহয় বঙ্গ রাজনীতিতে, সে শাসক বলি, বিরোধী বলি, রাজনৈতিক দল ধরে বলি, সম্পূর্ণ নতুন। মানবেন শুভময়দা? একেবারে সুমনবাবু, পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র কিন্তু বদলে গেছে, এবং এই চালচিত্র বদলানো শুরু হয়েছিল বামপন্থী শাসনের শেষের দিক থেকে, আমি বলবো 2000 সালের পর থেকে, এবং 2011 সময় থেকে আমরা কিন্তু যে ঘটনাটা দেখছি, তারপর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে। অবশ্যই একেবারে গরিব মানুষের জন্য কোনো কাজ হয়নি এমন নয়, কিন্তু অনেক কিছু ধারণার পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। দুর্নীতির যে পারসেপশন অনেকটা বেড়েছে। আপনি পার্থিব উপন্যাস দিয়ে শুরু করেছিলেন শীর্ষেন্দু বাবুর, আমার মনে পড়ছে একটা লাইনের কথা, ভালোবাসা এমন একটা জিনিস যা সব জ্ঞানকে গ্রাস করে নিতে পারে। আমি এটা দুটো ইন্টারপ্রিটেশন করব। একটা হচ্ছে, একজন রাজনৈতিক নেতা হলেও তার তো তার পরিবারের প্রতি ভালোবাসা থাকবে, তা এই দুর্নীতির প্রশ্ন রাজনীতিতে আসে, তা সেক্ষেত্রে তাদের এই ভালোবাসাগুলো যদি তারা বেসরকারি ক্ষেত্রে দেখাতেন তাহলে কিন্তু তাদের এত অসুবিধে হতো না। সরকারি ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে এবং এগুলো প্রমাণিত সত্য, ফলে তাদের যে জ্ঞানকে অধিকার করে নিয়েছিল এই ভালোবাসা, তার বিপদে পড়তে হচ্ছে। একইভাবে যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, প্রচুর মানুষ আছেন যারা স্বার্থ ছাড়া তৃণমূল কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন। দেখুন, একটা গোলমাল হয়ে যাচ্ছে। যে কথাগুলো আসছে দুর্নীতির, সেই কথাগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। পর 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 যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে বলছে এই দুর্নীতির তদন্ত হোক, এবং সেই প্রশ্ন উঠবেই যে তারা কেন নিজেরা এগুলো করেননি। এই অভিযোগটা তাদের সামনে মানুষ তুলেছিল। আর দুই, যে সমস্ত অভিযোগ আসছে তার প্রত্যেকটা পয়েন্টকে যদি একের পর এক ধরে নেন, তাহলে দেখতে পাবেন যে সেই প্রতিটা পয়েন্টের কোনোটাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো সঠিক রিবাটাল দিচ্ছে না। অর্থাৎ যে প্রত্যেকটা, একটা যেমন পরশ অধিকারীর মেয়ের প্রসঙ্গ উঠছে, আজকে অনুব্রত মণ্ডলের মেয়ের প্রসঙ্গ উঠছে, প্রতিটি পয়েন্ট, যদি এটা একটা রাজনৈতিক আক্রমণ হতো, ধরলাম বিজেপি বা সিপিএম চক্রান্ত করছে, তাহলে এই প্রতিটা ঘটনা ধরে ধরে অন্তত 3-4টে তারা প্রমাণ করতে পারতেন এই অভিযোগগুলো মিথ্যে। একটাও পারছেন না। ফলে তাদের দলের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাও কতটা থাকবে। মানুষের জ্ঞান উন্মোচিত হলে কিন্তু সেই ভালোবাসা কমতেই পারে। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে যেহেতু বারবার এই প্রসঙ্গটা উঠছে, 2 কন্যার গল্প। একজন অঙ্কিতা অধিকারী, তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী, কয়েকদিন আগে অবধিও ছিলেন, পরেশ অধিকারীর কন্যা, আর একজন শাসক দলের একেবারে দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তার কন্যা। কেন পাশাপাশি বারবার এই আলোচনাতেই নাম উঠছে? পরের প্রতিবেদন।
অঙ্কিতা অধিকারী এবং সুকন্যা মণ্ডল নিয়োগ দুর্নীতির মামলায় তোলপাড় রাজ্য রাজনীতিতে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে দুই কন্যা। একজন যোগ্য প্রার্থীকে টপকে বেআইনিভাবে পাওয়া চাকরি হারিয়েছেন, এবার আরেকজনের বিরুদ্ধেও পরীক্ষায় ফেল করে চাকরি পাওয়ার অভিযোগ উঠল। দুজনেই তৃণমূলের হেভিওয়েট নেতার মেয়ে। অঙ্কিতা অধিকারীর বাবা রাজ্যের সদ্য প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এবং তৃণমূলের বিধায়ক পরেশ অধিকারী, আর সুকন্যার বাবা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, যার দাপটের কথা কারোর অজানা নয়। শাসক দলের এহেন প্রভাবশালী দুই নেতার মেয়েদের নামই জড়িয়েছে স্কুলের নিয়োগ দুর্নীতির অভিযোগে। অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যোগ্য প্রার্থীর থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও তাকে বেআইনিভাবে স্কুলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। অনুব্রত মণ্ডলের মেয়ের ক্ষেত্রেও অভিযোগ উঠল টেট ফেল করা সত্ত্বেও তাকে শিক্ষিকা চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতার বিষয়টি নিয়ে হাইকোর্টে এসএসসি জানিয়েছিল তাদের তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে অঙ্কিতা অধিকারী অংশই নেননি। অনুব্রতর মেয়ের ক্ষেত্রে অভিযোগ চাকরি পাওয়ার পর তিনি একদিনও স্কুল যাননি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে মাইনে ফেরাতে নির্দেশ দেন। আদালতের নির্দেশেই তার জায়গায় শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে মামলাকারী ববিতা সরকারকে। এবার অনুব্রতর মেয়ের চাকরি নিয়েও মামলা হলো সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই। লজ্জার কথা, পিতা এত ধরনের অন্যায় কাজ করেছেন এবং তার মেয়েকেও এই 2 নম্বরই কাজে তাকে সামিল করেছে। আজকে যদি এই সিবিআই এই ইডি অভিযান না করতে তাহলে আমি জানতে পারতাম না এরকম কত নেতা মন্ত্রীর মেয়েরা ছেলেমেয়েরা আছে যে তারা হয়তো মানে খুঁজলে দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে যে তারা হয়তো বেতন নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা, কিন্তু তারা কোনোদিন স্কুলে যায় না। আমি এটা সম্পূর্ণ আইনি বিষয়, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এখন সিবিআই হেফাজতে। নিয়োগ দুর্নীতির মামলায় তার মেয়ের কি হবে সেদিকেই সবার নজর। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুলের কাছে যাব। রাহুল, রাজনীতি পারসেপশনে চলে। একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, আগে বিরাট ব্যবসা করেছেন, অন্য কোনো চাকরি করছেন, সফল পেশাদার তা নন, যিনি বলেন কথায় কথায় বলেন হয়তো যে আমি দেশ সেবা করি, সমাজ সেবা করি, জনসেবা করি, মানুষের সেবা করি, তার পারিবারিক সম্পত্তির যদি বিপুল খতিয়ান বেরোয় অথবা কোটি কোটি টাকার এফডি অথবা ক্যাশ উদ্ধার হয়, আমি বলছি কোথাও একজন সাধারণ তৃণমূল কর্মী, সৎ তৃণমূল কর্মী, নানা অভাব সত্ত্বেও যিনি দলটা করেন, তাকে, আমি বিরোধীদের কথা বাদ দিলাম, তারা তো বেনিফিশিয়ারি, সরাসরি বেনিফিশিয়ারি, কিন্তু আমি বলছি একজন তৃণমূল কর্মীকে কি বোঝানো যাবে যে সারাক্ষণের রাজনীতিবিদের তার 17 কোটি টাকা, 17 কোটি, আই রিপিট 17 লক্ষ নয়, 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট অনায়াসে জমতে পারে? তোমরা বোঝাতে পারবে? রাহুল, দেখো সুমন, একটা কথা আমি অনেকক্ষণ ধরে শুনছি, কথাটা ঠিক, যারা তৃণমূল করেন, যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, আদর্শ নিয়ে করেন, মূল্যায়ন নিয়ে করেন, তাদেরকে তাদের যেমন বোঝানো যাবে কি যাবে না পরের কথা, কিন্তু এখানে তাদের খুব একটা কিছু আশাও যাবে না। কারণ বলছি তাদের নিষ্ঠা, তাদের আদর্শ কিন্তু এক জায়গায় ফোকাসড। আর তুমি যাদের কথা বলছো এটা তদন্ত, তারা নিজেদের বঞ্চিত মনে করবেন না। আমি 1700 টাকা পাচ্ছি অথচ একজন 17 কোটি টাকা জমিয়েছেন। পুরোটা বলতে তো আমার কথা হচ্ছে যে এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে, সূত্রের খবর অনুযায়ী পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ, এটা সংগতিপূর্ণ না অসংগতিপূর্ণ, আইটি কি বলছে, ইডি কি বলছেন, আমি সেটা আমি বলছি যে আমি 500 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, কিন্তু আমি দেখছি পার্থবাবুর ঘনিষ্ঠর বাড়ি থেকে 50 কোটি টাকা ক্যাশের ছবি দেখছি। আমি যেটা বলতে চাইছি, আমি বললে তুমি এক্ষুনি বলবে তুমি বাংলা থেকে বাইরে যাচ্ছ কেন। মুশকিলটা কোথায়, যাদের অঙ্গুলি হেলন এসব হচ্ছে বা যারা করাচ্ছে তারা বাংলা দাঁড়িয়ে টেস্টেরও না, ট্রাস্টেরও না। সুতরাং বাংলার কথা বলতে গেলে তাদের বাইরে যেতেই হবে আমাকে। সুমন, তোমার কি মনে আছে পঙ্কজা মুন্ডের কথা, যিনি গোপীনাথ মুন্ডের মেয়ে ছিলেন, যার সেই কীর্তি কেলেঙ্কারি, সেই স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বিশাল ঘটনা হয়েছিল। আমি শুনতে পেলাম না, আরেকবার বাক্যটা বলবো। পঙ্কজা মুন্ডে গোপীনাথ মুন্ডের মেয়ে ছিলেন, মহারাষ্ট্রের মন্ত্রী, সেই কীর্তি কেলেঙ্কারি নিয়ে সে ভয়ঙ্কর স্ক্যাম হয়েছিল। তখন এই যে বললেন না একটু লকেট চ্যাটার্জি ইডি আর সিবিআই এর জন্য জানতে পারছি, তখন সিবিআই ইডি কোথায় ছিল? কেন বিভিন্ন জায়গায় এত স্ক্যাম হয়ে আছে, তখন তাদের কোনো টনক নড়ে না, বাংলার দিকে চোখ পড়ে বাংলাকে অ্যালাইন করার একটা চেষ্টা হচ্ছে। আমি বলছি আমি বলছি এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রথম কথা আদালত বলেছে, দ্বিতীয় কথা অনুব্রত, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, অনুব্রত মণ্ডলকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, তার মানে বাংলাকে মেলাইন করার চেষ্টা। না, আমার কথা আমি যুক্তিটা বুঝতে পারি না, আমি তোমার বাড়তি সময় দেবো। আমি শেষ করি সব্য, আমি শেষ করি সব্যসাচী আমার বক্তব্য বলবে বা আমি কাউকে এখানে জাস্টিফাই করছি না, আমি কাউর হয়ে এখানে জাস্টিফিকেশন দিতে আসিনি। আমার যেটা বক্তব্য যে যেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তদন্তের পর, সেটা হাইকোর্ট পড়বে, আমরা এখানে বসে ট্যাগ করছি কেন?
প্রথম কথা সেই ট্যাগটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ বাংলার দিকে, এই মেলাইনটা পুরো বাংলা হচ্ছে সারা ভারতবর্ষের কাছে, সেটা হবে কেন? আজকে যদি বাংলার কথা দেখা হয়, আই এম সরি টু সে, আমি বলছি 50 কোটি টাকার ক্যাশের ছবি বাংলা কেন মেলাইন হবে? যার ঘনিষ্ঠের বাড়ি থেকে পেয়েছে তিনি এবং তার অ্যাসোসিয়েটরা মেলাইন হবে। না 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 না, কথায় কথা বাংলা বলো না। এটা কিরাম জানো তো? আবার এই রাহুল চক্রবর্তী, তুমি যখন 2 মাস আগে স্টুডিওতে আসতে তখন বলতে যে সরকারের, কেন্দ্র সরকারকে অপোজ করলে কেন দেশদ্রোহী বলা হবে। এক্স্যাক্টলি, আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে 50 কোটি পাওয়া গেলে বাংলার অপমান কেন হবে? এটা বলো না, তোমার দলের অপমান হতে পারে। আমি জাস্টিফাই করছি না, কিন্তু একটা কথা যে বাইরের গুলো কেন দেখানো হবে না বা সেগুলো বিরুদ্ধে তদন্ত হবে না কেন? কেন বাপন কেলেঙ্কারি, কেন ডিমোনেশন, কেন বাকি যে স্ক্যাম গুলো আছে তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না কেন? শুভেন্দু অধিকারী রাহুল, এক মামলা করা উচিত, 2 হচ্ছে যখন হাইকোর্টেই রায় দিচ্ছে সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে, ডিভিশন বেঞ্চে তোমরা গেছিলে, চ্যালেঞ্জ করেছিলে, তাই এটা তো আদালতের রায় মানতে হবে। বিমল শঙ্কর নন্দ। না সুমন, রাহুলের অসহায়তা আমি বুঝতে পারছি এবং আমার দুঃখ হচ্ছে কেন রাহুল এদের সমর্থন করে এই পাপ মাথায় বহন করছে। আমি এটা জানি না, রাহুলকে আমি ভালোবাসি কেন আমি জানি না। একটা যেটা ঘটছে, এই যে রাজনীতি এবং ক্ষমতা হচ্ছে অর্থাগমের একটা সোর্স, মাধ্যম, এটা তৃণমূল সাকসেসফুলি প্রমাণ করে দিয়েছে। লোককে 500 টাকা দাও, 500 কোটি কামাও। এক, দ্বিতীয় নম্বর, এর ফলে যেটা ঘটছে যে সার্বিকভাবে মানুষের একটা রাজনীতি সম্পর্কে অনাস্থা তৈরি হতে পারে। আমি সৎভাবে রাজনীতি করতে চাই, লোকে আমার দিকেও আঙুল তুলতে পারে এই তৃণমূল দলটার জন্য। শুভেন্দু রাজনীতি করছে, কোর্টে যেতে বলেছি তো, নির্বিশেষে রাজনীতিবিদদের সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দ্রুত একবার ডক্টর নজরুল ইসলাম। দেখুন, রাহুল বাবু একজন ভদ্রলোক, তিনি আশা করি কথা মানবেন যে বাংলা আর মমতা ব্যানার্জি অথবা বাংলা আর টিএমসি সমার্থক নাই। টিএমসি যদি কোনো অপরাধ করে, মমতা ব্যানার্জি যদি কোনো অপরাধ করে, তার দায় বাংলার নয়। দ্বিতীয় কথা একটা বলবো যে অন্য লোকেরা অপরাধ করছে কিনা আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু এটা কি কোনো জাস্টিফিকেশন হয় যে সে চুরি করছে বলে আমি চুরি করবো অথবা আমাকে ধরা যাবে না? এই যে অবস্থাটা কি মমতা ব্যানার্জি করেছেন আমাদের বাংলা, সেটা দেখুন। কালকে হাইকোর্টে এটা প্রমাণ হয়ে যাবে যে সত্যিই অনুব্রত মণ্ডলের মেয়ে টেট পাস করেছে কিনা। কিন্তু যা অভিযোগ, উনি টেট পাস করেননি, চাকরি পেয়েছেন, এবং এটা অভিযোগ যে তিনি স্কুলে যাচ্ছেন না অথচ বেতন নিচ্ছেন। অর্থাৎ আমি শুধু একটা কথা বলি নজরুল বাবুকে, আমরা উদাহরণ টেনে জাস্টিফাই করতে চাইছি না, আমরা উদাহরণ টেনে ইনভেস্টিগেটিং এজেন্সির নিরপেক্ষতাহীনতাটাকে দেশের সামনে তুলে ধরতে চাইছি। আমরা বলতে চাইছি নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি থেকে শুরু করে বিজয় মাল্য থেকে উমেশ পারেখ থেকে নীতিন সানসেরা থেকে যারা ভারতবর্ষটাকে নিংড়ে নরেন্দ্র মোদীর মন্দির নিংড়ে লুটে খেয়ে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিরা কাজে লাগে না। আর মমতা ব্যানার্জি জাস্টিফাই করেছেন 500, আমি কিন্তু এটাকে বলতে দেব না সুমন বাবু, হাজার হাজার কেষ্ট চলে সব সময় ইন্টারফেয়ার করছেন, আমি বলতে দেব না ওকে বাবু। থ্যাংক ইউ। 500 দুজনকে আলাদা আলাদা সময় দেব। কেন 570 জন বিরোধী নেতার বিরুদ্ধে বেছে বেছে তদন্ত করা হচ্ছে, আর বিজেপির সংখ্যা 29, বিরোধীদের সংখ্যা 570। আমি বলছি যদি মনে হয় দেশটাকে বেঁচে দিচ্ছেন, দেশটাকে বেঁচে দিচ্ছেন, যে এক করে যে মামলা হয়েছে সেখানে বিরোধী দলের লোকেদের বিরুদ্ধে মামলা হয়েছে, সবটা এজেন্সির তদন্তে আমাদের তো নজর আছে, কিন্তু যেমন নজর আছে আপনারা কি বলছেন সেই ব্যাপারে আপনারা জানেন। আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @সুমন দে। প্রচুর মন্তব্য আসছে, আমি দ্রুত একটা মন্তব্য নেব। পলাশ রায় তিনি লিখছেন, কত কিছু ফিক্স করলে তবে 17 কোটির ফিক্স ডিপোজিট হয়। অভিজিৎ কুণ্ডু লিখছেন, গরু আর শিক্ষা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবঙ্গে আর কত কিছু দেখতে হবে। মিলন হালদার তিনি লিখছেন, এখনো যারা বেআইনিভাবে চাকরি পেয়ে আমাদের করের টাকায় মাইনে নিচ্ছে তাদের শাস্তি কবে হবে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, পরেশ কন্যার পর অনুব্রত কন্যা, চাকরিতে কন্যাশ্রী। বিদ্যুৎ নায়ক লিখছেন, অনুব্রতকে নিয়ে তৃণমূলের অবস্থান বদলাতে আর বেশি দেরি হবে না।
শান্তনু দাস লিখছেন, গরু, বালি, পাথর এগুলো না হয় চুরি করা যায়, কিন্তু তাই বলে শিক্ষা চুরি, এ কি ধরনের খেলা হচ্ছে? জয়দীপ বাগচি লিখছেন, যে সমস্ত মন্ত্রীদের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে তাদের অবিলম্বে চাকরি থেকে তাড়িয়ে দেয়া হোক। এরপর আপনাদের দেখাবো গতকাল আমরা বারবার যে সম্পত্তির হিসেবটা রাখছিলাম, সিবিআইয়ের বক্তব্য যে সেই সম্পত্তির হিসেব এবং অনুব্রত কন্যাকে আজকে জেরা করতে তার বাড়িতে যান সিবিআই অফিসাররা। একেবারে স্পষ্ট ভাষায় অনুব্রত কন্যা বলে দেন, বাবা সিবিআই হেফাজতে রয়েছে, মাকে হারিয়েছি, এই অবস্থায় কোনো কথা বলবো না। পরের প্রতিবেদন। বাবা সিবিআই হেফাজতে, আর তদন্তে এবার মেয়ের কাছে পৌঁছলো সিবিআই। কিন্তু সিবিআই অফিসাররা বাড়িতে পৌঁছলেও তাদের ফিরিয়ে দিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। উঠল তদন্তে অসহযোগিতার অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক কোম্পানি ও সম্পত্তির হদিশ পেয়েছে তারা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বুধবার দুপুরে অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছয় সিবিআই। তার আগে অনুব্রতর বাড়িতে পৌঁছন তার আইনজীবী। সিবিআই সূত্রে দাবি, তদন্তকারীদের অনুব্রত তনয়া সুকন্যা বলেন, বাবা সিবিআই হেফাজতে রয়েছেন, মাকে হারিয়েছি, এই অবস্থায় কোনো কথা বলবো না। মিনিট 10 মধ্যে অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তো অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন সিবিআই তদন্তকারী দল, কিন্তু সেখানে গিয়েও খালি হাতে ফিরতে হলো তাদের। সেখানে গিয়েও অসহযোগিতা পেলেন তারা, যেটা সিবিআই সূত্রে খবর। সুকন্যা মণ্ডলকে এদিন যখন তারা জিজ্ঞাসাবাদ করতে যান, সুকন্যা মণ্ডল সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি তাদের সঙ্গে কোনো রকম কথা বলবেন না। সিবিআই সূত্রে দাবি, বোলপুরে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে 10টিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে। এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের পর অনুব্রত মণ্ডলের মেয়ের নামে আরও একটি কোম্পানির হদিশ মিলেছে, নাম নিড ডেভেলপার প্রাইভেট লিমিটেড। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নথি অনুযায়ী 2006 সালে 30 জানুয়ারি এই কোম্পানিটি তৈরি হয়। সেই সময় কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল 1.5 কোটি টাকা। সংস্থার 2 জন ডিরেক্টর, একজন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎ পরণ গায়েন। কোম্পানির ইমেল আইডি অমিত কোঠারি 07@gmail.com। এই অমিত কোঠারি হলেন অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারির আত্মীয়। এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের মতোই ভোলেবোম রাইস মিলের ঠিকানাতে এই রিয়েল এস্টেট কোম্পানি দেখানো হয়েছে, অর্থাৎ একই ঠিকানায় রয়েছে 3টি কোম্পানি। যা দেখে মনে সন্দেহ তৈরি হচ্ছে সিবিআই অফিসারদের। নানা মহলে প্রশ্ন উঠছে, কালো টাকা সাদা করতে কি এই কোম্পানিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে? একই অ্যাড্রেসে এক্ষেত্রে একাধিক কোম্পানি খোলা হয়েছিল। একই অ্যাড্রেসে যেমন তার বোমভোলে রাইস মিল রয়েছে, সেই একই ঠিকানাতে রয়েছে কিন্তু এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড। আবার এই একই ঠিকানাতে একটি রিয়েল এস্টেট কোম্পানিরও হদিশ মিলেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই কোম্পানিগুলোর আদৌ অস্তিত্ব রয়েছে কিনা। যদি অস্তিত্ব না থাকে, তাহলে এত টাকা, কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট কি করে ঢুকলো এই সমস্ত কোম্পানিতে? অন্ততপক্ষে কাগজ বা নথিপত্র তাই কিন্তু বলছে, সেটাই আপাতত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের পরিবারের বিভিন্ন কোম্পানির ব্যালেন্স শিট খতিয়ে দেখে জানা গিয়েছে, মর্টগেজ ছাড়াই এই কোম্পানিগুলিতে বিশাল অঙ্কের টাকা ঋণ হিসেবে বিনিয়োগ করা হয়েছে। যেমন 2018 সালে এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে ঋণ দেওয়া হয়েছিল 4.2 লক্ষ টাকা। ব্যালেন্স শিট তৈরি করা হয়েছিল কোচবিহারের চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে। ব্যালেন্স শিটে ডিরেক্টর হিসেবে অনুব্রত মণ্ডলের স্ত্রী ও মেয়ের নাম রয়েছে। সিবিআই সূত্রে দাবি, প্রভাবশালীদের কাছে গরু পাচারে টাকা নগদে পৌঁছানোর পাশাপাশি প্রভাবশালীদের সংস্থায় ঋণ হিসেবে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার গরু পাচার মামলায় শান্তিনিকেতনের পূর্বপল্লীর গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে প্রায় 2 ঘন্টা অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের পরিবারের নামে থাকা একাধিক কোম্পানির ব্যালেন্স শিট এবং বিনিয়োগের তথ্য ও আয়ের বিষয় অ্যাকাউন্টেন্টের কাছে জানতে চাওয়া হয়। এরপর সিবিআই এর অফিসাররা অনুব্রতর বাড়ির কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেন। শান্তিনিকেতনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের সঙ্গেও কথা বলেন তারা। এদিকে এরই মধ্যে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। বোলপুরের কালিকাপুর মৌজা সিয়ানে পাঁচিল ঘেরা এই 52 বিঘা জমির সন্ধান পেয়েছে সিবিআই। এই বিপুল পরিমাণ জমির মালিক কি অনুব্রত মণ্ডল? এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। কালিকাপুর মৌজার ঠিক যে জমির উপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, 2014 17 নভেম্বর এই জমি হস্তান্তর করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে এবং 14 লাখ টাকার বেশ কিছু অধিক মূল্যে এই 52 বিঘে জমি তার হয়ে যায়। তদন্তকারীদের কাছে এই ধরনের একাধিক জমির
দলিল এই মুহূর্তে কিন্তু সিবিআই আধিকারিকদের কাছে আছে এবং এত কম দামে কি করে জমি তার হাতে গেল সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জমি কেন? অনুব্রতদারি জমি, আমরা দেখভাল করি। জমির পাশেই রয়েছে একটি একতলা বাড়ি। প্রতি বছর এখানে ধুমধাম করে কালীপুজো হয়, সেখানে উপস্থিত থাকতেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর তদন্তের আওতায় রয়েছে অনুব্রত মণ্ডলের পরিবারের মালিকানাধীন ভোলেবম রাইস মিলও। স্থানীয় সূত্রে দাবি 2011 সালের পর হারাধন মণ্ডল নামে এক ব্যক্তির থেকে এই রাইস মিলটি কিনে নেন তারা। মিল ওনার একটা ছিল, সেটাই উনি কিনেছিলেন। বোম্বলে রাইস মিল। আগে কি নাম ছিল? আগে ছিল শ্রীগুরু রাইস মিল। শ্রীগুরু রাইস মিল। আচ্ছা, সেটার মালিকানা কে? সেটার মালিকানা ছিলেন হারাধন মণ্ডল। ওয়ারিশান সূত্রে ওনার 4 ছেলে, 4 ছেলের কাছ থেকে অনুব্রত মণ্ডল কিনেছিলেন, এটুকুই আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সম্পত্তিগুলো হস্তান্তরের ক্ষেত্রে কোনো চাপ খাটানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। এবিপি আনন্দ।